নমস্কার ছাত্রছাত্রীরা, রুলিসিন অনলাইনের পক্ষ থেকে আমি অন্বেষা শুরু করতে চলেছি আপনাদের জন্য আবার একটা নতুন ক্লাস। আজকে আমরা শুরু করতে চলেছি ক্লাস 9 এর একটা চ্যাপ্টার থেকে। তো ক্লাস 9 এর যে ফার্স্ট চ্যাপ্টার রয়েছে সেইটা থেকে আমরা শুরু করব। তো চলুন শুরু করা যাক। তো আজকে আমরা যে বিষয় দেখব সেটা হচ্ছে কি না গ্রহরূপে পৃথিবী। গ্রহরূপে পৃথিবী এই বিষয়টা হচ্ছে আমাদের ক্লাস 9 এর ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে পড়বে। এর মধ্যে অনেক বিষয় আছে, যেমন পৃথিবীর আকার, তারপর গোলীয় আকৃতির সপক্ষে প্রমাণ বা অভিগত গোলকের প্রমাণ বা জিওয়েডের ধারণা, তারপরে আছে মানুষের আবাসস্থল হিসেবে পৃথিবী এবং সবার শেষে আছে জিপিএস এর ব্যবহার। কিন্তু এর মধ্যে আপাতত আজকে আমরা 3টি বিষয়ের উপর দেখব। তো আসুন দেখা যাক। তো কি না আজকে আমরা যে হচ্ছে গ্রহরূপে পৃথিবী দেখতে চলেছি, এই গ্রহরূপে পৃথিবীর উপরে আমরা মূলত 3টি বিষয় ফোকাস করব। এখানে কি আছে না পৃথিবীর আকার। পৃথিবীর আকার সম্বন্ধে মানে পুরাতন যুগ থেকে, প্রাচীন সময় থেকে নানা ধরনের মতবাদ রয়েছে। সেই মতবাদগুলোকেই কিন্তু আমরা একটু যাচাই করে নেব। প্রথমত পৃথিবীর আকারের মধ্যে প্রথমত ছিল সমতল, তারপরে আছে গোলক, তারপরে আছে অভিগত গোলক এবং সবার শেষে আছে কিনা জিওয়েড। আপাতত জিওয়েডটা আমরা এই ক্লাসে করব না, কারণ জিওয়েডটা একটু ভালোভাবে আমাদের বুঝতে হবে। আমরা আপাতত এই ক্লাসে কি না সমতল, গোলক এবং অভিগত গোলক এই 3টি বিষয় দেখব। প্রথমত আমরা এই 3টি বিষয় কি দেখব না কিছু প্রমাণ, যা হচ্ছে সেই সময় লোকেরা তারা হচ্ছে দেখিয়ে বলেছিল কি না এই আকারে হচ্ছে পৃথিবীর অবস্থান রয়েছে। ঠিক আছে, সুতরাং আমরা শুরু করতে চলেছি প্রথম আকার থেকে, সেটা কি না সমতল। তো পৃথিবীর আকার যে সমতল সেই বিষয়ে হচ্ছে কি না নানান ধরনের লোকের নানান ধরনের মতবাদ রয়েছে। তো তার মধ্যে কি গ্রিক দার্শনিক অ্যানাক্সিমেন্ডার তিনি কি করেছিলেন, প্রথমত বলে দিই, গ্রিক দার্শনিক অ্যানাক্সিমেন্ডার ছিলেন ফার্স্ট ব্যক্তি যিনি হচ্ছে কি না প্রথম মানচিত্র অর্থাৎ ম্যাপ এঁকেছিলেন। উনার আগে পর্যন্ত কিন্তু কেউ এই ম্যাপ জিনিসটা কি সেটা নিয়ে অতটা বেশি চর্চা করতো না, কিন্তু ইনি একটা প্রপার ম্যাপ কল্পনা করে এঁকেছিলেন। কারণ তখন মানুষের কাছে হচ্ছে কি না কোনো ধরনের এমন বস্তু ছিল না যার দ্বারা হচ্ছে তারা যাচাই করে দেখতে পারতো কি যে সমস্ত সীমানা তারা এঁকেছে সেটা সঠিক কিনা। কিন্তু অ্যানাক্সিমেন্ডার কি করেছিলেন, তিনি হচ্ছে পৃথিবীকে সমতল কল্পনা করেছিলেন। যদি এখানে এই ছবিটা দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন কি পৃথিবীকে একটা হচ্ছে সমতল কল্পনা করা হয়েছে। পৃথিবীর মধ্যে সমস্ত ছোট 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 জায়গা রয়েছে এবং বাইরের যে নীল বলয়টা হচ্ছে সেটাকে তিনি কি ক্যাসপিয়ান সাগর বলে হচ্ছে একটা কল্পনা করে এঁকেছিলেন। তো এই পুরোটাই কিন্তু কল্পনার দ্বারা আঁকা, কোনো কিন্তু বাস্তব নয়। এই জন্য এটা কিন্তু হচ্ছে তখনকার সময়ে লোকেরা গ্রাহ্য করলেও পরবর্তীকালে এটাকে কিন্তু খারিজ করা হয়েছে। কিন্তু শর্ট কোয়েশ্চেনের জন্য আপনারা মনে রাখবেন কি গ্রিক দার্শনিক অ্যানাক্সিমেন্ডার তিনি হচ্ছে ফার্স্ট ব্যক্তি ছিলেন যিনি হচ্ছে মানচিত্র এঁকেছিলেন এবং তিনি প্রথম পৃথিবীকে একটা সমতল কল্পনা করে মানচিত্র এঁকে উপস্থাপন করেছিলেন। ঠিক আছে, সেকেন্ডে কি আছে না বিভিন্ন ওই সময়ে বিভিন্ন জ্ঞানী ব্যক্তিরা, যেমন কি কবি, সাহিত্যিক, দার্শনিক, ঐতিহাসিক, তারপর এছাড়াও অনেক হচ্ছে জ্ঞানী ব্যক্তিরা তারা কি মনে করতো না পৃথিবী হচ্ছে এরকম চ্যাপ্টা। আচ্ছা চ্যাপ্টা মানে এটা কি, মানে পৃথিবী এইটা যদি ঠিক করে দেখেন কি পৃথিবী যেন একটা থালার মতো। এই পৃথিবীর একটা হচ্ছে শেষ আছে, মানে আপনি যদি পৃথিবীর একটা নির্দিষ্ট দিক ধরে ক্রমাগত সোজাভাবে হেঁটে যান একটা নির্দিষ্ট সময় কি হবে পরে আপনি পড়ে যাবেন, এরকম তাদের ধারণা ছিল কি এই পৃথিবীর একটা নির্দিষ্ট জায়গার পর এর কি না শেষ আছে। সুতরাং এটা একটা হচ্ছে চ্যাপ্টা, একটা সমতল অংশের মতো। আবার কি কিছু হচ্ছে মানে দার্শনিক কিছু সাহিত্যিকদের মতে এরকম একটা গাছ রয়েছে, সেই গাছের উপর কি না পৃথিবী হচ্ছে বর্তমান এবং সেটা হচ্ছে মানে এমন ভাবে রয়েছে কি আপনি যদি হচ্ছে পৃথিবী ক্রস করেন আপনি কি হবেন না গাছের একেবারে নিচের দিকে পড়ে যাবেন। এই ধরনের নানা ধরনের হচ্ছে মতবাদ রয়েছে। তো এই সমস্ত মতবাদকেই হচ্ছে কিন্তু তখনকার লোকে কাজে লাগাতো এবং বলতো কি পৃথিবী হচ্ছে সমতল। তো যেমন এই যে 3 জনের নাম দেওয়া হয়েছে কি কবি সাহিত্যিক হোমার, তারপরে কি দার্শনিক ডেমোক্রেটিস আর ঐতিহাসিক হেকটিয়াস। ইনারা কি করেছিলেন না ইনারা হচ্ছে বলেছিলেন কি পৃথিবী হচ্ছে সমতল। ইনারা নিজেদের কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে একটা সমতল পৃথিবীর একটা চিত্র সৃষ্টি করেছিলেন। এছাড়াও আরো কিছু ছবি দেখে নেব যেখানে হচ্ছে তখনকার সময়ের লোকেরা পৃথিবীকে সমতল হিসেবে কল্পনা করে এঁকেছিল। এই যে দুটো আপনারা দেখছেন এই দুটো হচ্ছে প্রাচীন সময়ের কিছু ছবি।
আসলে এক্সাক্ট ছবি নয়, কিন্তু সেই সময় এই ধরনের ছবি হচ্ছে কিন্তু দেখা যেত। তো ফার্স্টের ছবিটা যদি আপনারা দেখেন, সেখানে হচ্ছে কি না পৃথিবী সম্পূর্ণরূপে কিন্তু হচ্ছে গোল, আর পৃথিবীর ওই মাঝের চক্রটার মধ্যেই কি না পাহাড় পর্বত জনবসতি সব রয়েছে। বাইরে কি আছে না বাইরে হচ্ছে সমুদ্র, পর্বত, চন্দ্র, সূর্য, এই সমস্ত জিনিস রয়েছে। আবার ডান দিকে কি, ডান দিকে হচ্ছে পৃথিবী পুরো হচ্ছে একটা ফ্ল্যাট অংশ, একটা হচ্ছে চ্যাপ্টা সমতল অংশ, এবং এর চারদিকে কি না বিভিন্ন ধরনের প্রাগৈতিহাসিক বিভিন্ন কল্পনার দ্বারা সৃষ্ট জন্তুরা তারা কি করছে না এই পৃথিবীকে হচ্ছে মানে ঘিরে রেখেছে, তারা হচ্ছে চারিদিক থেকে পৃথিবীটাকে পাহারা দিচ্ছে। এরকম ধরনের চিন্তা ভাবনাও কিন্তু করা হতো। তো তখনকার লোকেরা হচ্ছে সমস্ত কিছুকে নিজেদের কল্পনা শক্তির উপর নির্ভর করে হচ্ছে বিচার করার চেষ্টা করত, কিন্তু পরবর্তীকালে সেই কল্পনা শক্তি ধীরে ধীরে নানা ধরনের প্রমাণের উপর নির্ভর করে বদলাতে শুরু হয়েছিল, এবং এরপরে যে ধারণাটা এসেছিল সেটা কি ছিল না পৃথিবী হচ্ছে গোলক। দেখে নেব এখানে হচ্ছে কি ধারণা আসা শুরু হয়েছিল না পৃথিবী হচ্ছে গোলক, পৃথিবী হচ্ছে ওরকম চ্যাপ্টা বা সমতল কোনো অংশ নয়। তো এই যে মানে ধারণাটা, এই ধারণাটা কে এনেছিল? খ্রিস্টপূর্ব 600 খ্রিস্টপূর্ব 600 থেকে গ্রিক পণ্ডিত পিথাগোরাস, তিনি কি মত মানে চালু করেছিলেন? তিনি বলেছিলেন কি পৃথিবী একটা গোল বস্তু, পৃথিবী হচ্ছে সমতল নয়। তিনি এই যুক্তির সাপেক্ষে কিছু কিছু জিনিস দেখেছিলেন, এবং তিনি সহ আরো যারা তারাও হচ্ছে সেই ধরনেরই কিছু, যেমন কি সূর্য চন্দ্রের চলন, তারপরে কি দেখেছিলেন না মানে বিভিন্ন ধরনের দিগন্ত সীমা, মানে সমুদ্রের ওপারে, ঠিক আছে, আমরা ধরুন সমুদ্রের এপারে দাঁড়িয়ে দূর পর্যন্ত দেখছি, কিন্তু একটা সময় পরে দেখছি কি সমুদ্র হচ্ছে শেষ হয়ে যাচ্ছে। তো সমুদ্রের ওপারে কি আছে, যখন কেউ জাহাজ নিয়ে যায় তখন দেখে কি সমুদ্র তো শেষই হচ্ছে না, সে তো চলতেই আছে। এরকম কিছু জিনিসের উপর নির্ভর করে এবং এই ধরনের কিছু চিন্তা ভাবনার উপর নির্ভর করে প্রথমবার খ্রিস্টপূর্ব 600 শতাব্দীতে কি হয়েছিল না গ্রিক পণ্ডিত পিথাগোরাস তিনি প্রথমবার বলেছিলেন কি পৃথিবীর আকার কি না এটা গোলক। এছাড়াও আরো কিছু হচ্ছে লোকেরা ছিল যারা এই বিষয়ে বলেছিল, যেমন কারা ছিল? বরাহমিহির, কোপার্নিকাস, আর্যভট্ট। এই সমস্ত নামগুলো কিন্তু খুবই হচ্ছে মানে জানা নাম, অজানা নয়, কারণ আমাদের মানে বিশেষ করে বৈজ্ঞানিক জগতে ইনাদের হচ্ছে কিছু অভূতপূর্ব কিছু হচ্ছে মতামত রয়েছে, কিছু হচ্ছে অভূতপূর্ব কৃতিত্ব রয়েছে, যা হচ্ছে আমাদের বর্তমান সময়েও কার্যকরী। যেমন পিথাগোরাসের সূত্র, সেটা এখনো পর্যন্ত কার্যকরী, ঠিক আছে। বা কোপার্নিকাস হচ্ছে যে প্রথমবার সূর্যের চলনের বিষয় বলেছিলেন, আর্যভট্ট যে শূন্য সৃষ্টি করেছিলেন, এই সমস্ত কিছু কিন্তু এখনো পর্যন্ত কার্যকরী। তো এই সমস্ত ব্যক্তিরা কি বলেছিল না পৃথিবী হচ্ছে গোল, কিন্তু ইনাদের ধারণা অনুযায়ী যে পৃথিবী গোল, এই গোলটা একটু আলাদা ধরনের গোল। এই গোলটা হচ্ছে ইনারা ধারণা করেছিলেন কি পৃথিবী হচ্ছে পুরো একটা ফুটবলের মতো গোল হবে, ঠিক আছে। কিন্তু পরবর্তীকালে এই ধারণাটাও কি হয়েছিল না সেটাও হচ্ছে খারিজ করা হয়েছিল। কিভাবে খারিজ করা হয়েছিল সেটা আমরা পরবর্তী পার্টে দেখব, কিন্তু আপাতত এই যে এদের গোল ধারণা, এই গোল ধারণাতে আর কে কে হচ্ছে এই মতামত দিয়েছিল সেই বিষয়ে আরেকবার দেখব। অ্যারিস্টটল। তো অ্যারিস্টটলের নাম তো হচ্ছে আমরা সবাই শুনেছি। অ্যারিস্টটল হচ্ছে কি মতামত দিয়েছিলেন না পৃথিবী গোল। তো অ্যারিস্টটল এই মতামতটা দেওয়ার পেছনে দুটো মূলত হচ্ছে যুক্তিকে কাজে লাগিয়েছিলেন। প্রথম যুক্তি ছিল কি চন্দ্রগ্রহণের যুক্তি। তো চন্দ্রগ্রহণের সময় তিনি লক্ষ্য করেছিলেন কি চাঁদের উপর কি না চাঁদ আর সূর্যের মাঝে যখন পৃথিবী চলে আসে তখন কি হয় না চন্দ্রগ্রহণ হয়, ঠিক। কিন্তু এবার উনি দেখছেন কি যখন পৃথিবী হচ্ছে চাঁদের উপর হচ্ছে ছায়াটা ফেলছে, মানে গ্রহণের সময় যে ছায়াটা চাঁদের উপর পড়ছে সেটা কিন্তু সোজা পড়ছে না। যদি পৃথিবী হচ্ছে গোল না হয়ে সমতল চ্যাপ্টা একটা অংশ হতো তাহলে কিন্তু ওটা কিভাবে পড়া উচিত ছিল, সোজা একটা ছায়া পড়া উচিত ছিল, কিন্তু তার জায়গায় কি না একটা বাঁকা ধরনের ছায়া পড়ছে। এর মানে কি না পৃথিবী হচ্ছে কিন্তু গোল, এটা কিন্তু হচ্ছে সমতল চ্যাপ্টা চৌকো কোনো অংশ নয়। এরপর আরেকটা তিনি কি লাগিয়েছিলেন ধারণা, সেটা ছিল জাহাজের মতবাদ। জাহাজের মতবাদ কি, তো তিনি একদিন কি ভাবলেন কি আমি সমুদ্রের তীরে দাঁড়িয়ে জাহাজকে দেখব, ঠিক আছে। তো সমুদ্র তীরে দাঁড়িয়ে জাহাজকে দেখবো ভেবে তিনি হচ্ছে একটা জাহাজ ভাসালেন। এবার জাহাজটা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, ধীরে ধীরে একটা সীমার পর জাহাজটাকে দেখা যাচ্ছে না। জাহাজটা গেল কোথায়?
পরে যখন জানা যাচ্ছে কি জাহাজটা কিন্তু জলেই ছিল, কিন্তু তিনি আর দেখতে পাচ্ছিলেন না। অর্থাৎ পৃথিবী গোল হওয়ার কারণে একটা নির্দিষ্ট, যেমন এই যে এখানে হচ্ছে দেখা যাচ্ছে কি একটা নির্দিষ্ট মানে সীমানার পরে ওই জাহাজটাকে কিন্তু যেহেতু পৃথিবী গোল দেখা কিন্তু আর সম্ভব হচ্ছিল না। তো তার দ্বারা হচ্ছে তিনি এই মতবাদটা বলেছিলেন কি পৃথিবী হচ্ছে আকার কি না গোল। আরো কে বলেছিল না ফার্ডিনান্দ ম্যাগেলান, এই ধরনের হচ্ছে লোকেরা, তারাও হচ্ছে কি বলেছিল, বা এরাটোস্থেনিস, তিনি হচ্ছে কি খ্রিস্টপূর্ব 250 শতাব্দীতে বলেছিলেন কি পৃথিবী গোল। এর মধ্যে এবার বলে দিই, ফার্ডিনান্দ ম্যাগেলান বা ওই টাইমে হচ্ছে ফ্রান্সিস বলেও একজন নাবিক ছিলেন, ইনারা কি মূলত নাবিক ছিলেন। তো ইনারা যেহেতু জাহাজ নিয়ে চলাচল করতেন, ইনারা মাঝে মাঝে কি দেখতেন, হয়তো জাহাজ নিয়ে যখন ভাসছেন, ভাসতে 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 এত দূরে চলে গেছেন কি যে পার থেকে উনারা জাহাজ ভাসিয়েছেন সেই পারটাই আর দেখতে পাচ্ছেন না। কি করে তাহলে দেখতে পাচ্ছেন না, অথচ জল তো শেষ হয়নি। দিয়ে আবার হচ্ছে তারা ওইভাবেই ক্রমাগত কিন্তু চলছে, চলতে 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 আবার ঘুরে সেই পারে হচ্ছে পৌঁছে যাচ্ছে। তো কিভাবে হচ্ছে এইটা করা সম্ভব, বা আমি যখন হচ্ছে নদীতে বা সমুদ্রে হচ্ছে নিজের জাহাজ ভাসিয়েছি, আমার জাহাজ জলেই ভাসছে, কিন্তু একটা সময় পরে আমি কেন হচ্ছে যেখান থেকে ভেসেছি সেই জায়গাটাকে দেখতে পাচ্ছি না। এই সমস্ত জিনিস নিয়ে হচ্ছে চিন্তা ভাবনা করার সময় তারাও কিন্তু এই যুক্তিকে সমর্থন করেছিল। এবং ইনাদের মধ্যে 225 খ্রিস্টপূর্বাব্দে যে এরাটোস্থেনিস, তিনি হচ্ছে কি এটাকে আরেক ধাপ এগিয়ে নিয়ে গেছিলেন। তিনি কি করেছিলেন না, তিনি পৃথিবীকে গোলক হিসাবে হচ্ছে কল্পনা করেছিলেন, এবং গোলক হিসাবে কল্পনা করে কি করেছিলেন না পৃথিবীর একটা হচ্ছে পরিধি একটা এঁকেছিলেন। এবার আমরা এতক্ষণ পর্যন্ত এগুলো কি না কিছু লোকের হচ্ছে প্রমাণ আর তাদের মতবাদ গুলোকে শুনলাম। এবার আমরা বৈজ্ঞানিক কিছু প্রমাণ দেখব। বৈজ্ঞানিক প্রমাণ কি কি আছে দেখো। ফার্স্ট যে বৈজ্ঞানিক প্রমাণ সেটা হচ্ছে মহাকাশ থেকে পৃথিবীর তোলা ছবি। মহাকাশ থেকে যখন পৃথিবীর ছবি তোলা হয়েছে তখন হচ্ছে কি না দেখা গেছে পৃথিবী হচ্ছে গোল আকারের, কোনো চ্যাপ্টা সমতল বা চৌকো কোনো আকৃতির নয়, ঠিক আছে, পুরো গোল। আর দ্বিতীয় হচ্ছে বৈজ্ঞানিক প্রমাণ কি রয়েছে, সেটা হচ্ছে সূর্যোদয় ও সূর্যাস্তের দ্বারা প্রমাণ। সূর্যোদয় সূর্যাস্ত কিরকম, ধরুন পৃথিবী যে ফুটবলের মতো গোল, তার কারণে কি হচ্ছে একদিকে যখন আলো পড়ছে একদিকে দিন হচ্ছে, কিন্তু অন্যদিকে হচ্ছে রাত্রি হচ্ছে। যেমন কি আমরা কি জানি, আমাদের এখান থেকে আমেরিকার হচ্ছে কি 12 ঘন্টা তফাৎ আছে। যখন আমাদের এখানে রাত্রি তখন হচ্ছে কি হয় না তাদের সেখানে দিন হয়, আবার যখন আমাদের এখানে দিন হয় তখন তাদের সেখানে কি হচ্ছে না রাত্রি হচ্ছে। তো কি করে দুটো আলাদা হতে পারে? অনেকে আবার এটা কি বলে কি এটা হয়তো সূর্যের হচ্ছে মানে এক জায়গায় আলো ফেলার কারণে, কিন্তু আমরা কি দেখেছি সূর্যের আলো মূলত স্পটলাইটের মতো একটা জায়গায় পড়ছে না, যে পৃথিবী একটা থালার মতো তার একটা নির্দিষ্ট অংশে হচ্ছে সূর্যের আলো পড়ছে। যদি আপনি একটা থালা নেন আর তার উপর একটা ছোট টেবিল ল্যাম্প জ্বালিয়ে দেখেন, আপনি কিন্তু নির্দিষ্ট একটা জায়গায় হচ্ছে শুধু আলো পড়ছে, বাকিটা অন্ধকার থাকছে, এরকম কিন্তু দেখতে পাবেন না। কি দেখবেন, আশেপাশের জায়গাগুলো কিন্তু সমানভাবে একটু কম হলেও আলোকিত হচ্ছে। কিন্তু পৃথিবীর ক্ষেত্রে কি হচ্ছে, পৃথিবীর ক্ষেত্রে একদিক সম্পূর্ণ হচ্ছে আলোকিত রয়েছে আর অন্যদিক সম্পূর্ণ অন্ধকারে। তো কিভাবে এই তফাৎটা হতে পারে, এইটার উপরেও নির্ভর করে কিন্তু বৈজ্ঞানিকরা প্রমাণ করলো কি পৃথিবীর হচ্ছে আকার কি না সেটা হচ্ছে গোল। এছাড়াও মানে বেডফোর্ড লেভেলের পরীক্ষার দ্বারা হচ্ছে কিন্তু এই জিনিসটা প্রমাণ করা হয়েছিল। বেডফোর্ড লেভেল পরীক্ষা কি দেখুন। তো বিজ্ঞানী বেডফোর্ড একদিন কি মনে করলেন কি আমি যাচাই করব পৃথিবীর আকারটা কিরকম। তো তিনি যাচাই করার জন্য কি করলেন, এই যে এখানে যেমন দেখা যাচ্ছে একটা লম্বা খাল, তো তিনি এরকম বিশাল লম্বা একটা কিনা খালকে হচ্ছে মানে নির্ধারণ করলেন। দিয়ে সেখানে কি করলেন, 3টি সমান আকারের লাঠি নিলেন, দিয়ে সেটাকে সমান দূরত্বে 3টে জায়গায় খাল বরাবর 3টে জায়গায় পুঁতলেন। তো পুঁতার পর তিনি কি করেছেন, দূর থেকে একটা হচ্ছে ওই যে ঠিক মাঝের যে লাঠিটা ওই জায়গা থেকে হচ্ছে কি না 3টে লাঠিকে দেখার চেষ্টা করেছেন। কিন্তু তিনি এবার কি দেখলেন, তিনি দেখলেন এই যে যেমন প্রথম চিত্রটার মতো আছে কি দুটো লাঠি দু সাইডে সেটা ছোট আর মাঝের লাঠিটা কিনা উঁচু হয়ে আছে। তখন তিনি বললেন এটা কি করে সম্ভব, যদি আমি 3টে সমান লাঠি নিই তাহলে 3টেকে নিচের মতো একই লেভেলে দেখা যাওয়া উচিত, কিন্তু আমি যেখান থেকে দেখছি সেখানে হচ্ছে দেখতে পাচ্ছি কি একটা লাঠি উঁচু হয়ে আছে বাকি দুটো নিচু হয়ে আছে। এর মানে কি, এর মানে আমি যেখানে লাঠিগুলো গেঁথেছি সেইগুলোর মধ্যে ঢালু অংশ রয়েছে, সেটা এর মানে সমতল অংশ নয়।
আর এর দ্বারাও হচ্ছে কি না পরবর্তীকালে প্রমাণ হয়েছিল কি পৃথিবী গোল অর্থাৎ গোলক। কিন্তু এবার যেমন কি বলেছিলাম কি তাদের ধারণা অনুযায়ী পৃথিবী হচ্ছে একটা ফুটবলের মতো গোল জিনিস ছিল, কিন্তু পরবর্তীকালে কি জানা গেছে পৃথিবী হচ্ছে ফুটবলের মতো গোল নয়, পৃথিবী আসলে কি অভিগোলক। আসুন দেখি পৃথিবী কি না, পৃথিবী হচ্ছে অভিগোলক। অভিগোলক জিনিসটা কি এটাকে বুঝুন। পৃথিবী মূলত অভিগোলক বলতে আমরা বলি কি পুরোপুরি গোল নয়, মানে কি না পৃথিবী আমরা জানি মাঝখানটা একটু স্ফীত, একটু বেশি প্রসারিত, আর উত্তর দক্ষিণ অংশটা কি একটু চ্যাপ্টা, ঠিক একটা কমলা লেবুর মতো দেখতে। কমলা লেবুর কি না উত্তর এবং দক্ষিণ একটু কি চ্যাপ্টা টাইপের হবে, আর মাঝখানটা একটু বেশি স্ফীত অংশ হবে। এইটাকে কি বলা হচ্ছে না অভিগত গোলক। তো এই অভিগত গোলক এটার দ্বারা কিন্তু প্রমাণ হয়েছিল কি না পৃথিবী এই ধারণার দ্বারা কি না জানা গেছিল পৃথিবী অভিগত গোলক। তো এই অভিগত গোলক এর সপক্ষে প্রমাণ কি আছে, যেমন আমরা সমতলের তখনকার লোকেদের ধারণা শুনলাম, তারপরে হচ্ছে কি দেখলাম না পৃথিবীর হচ্ছে গোলকের সম্বন্ধে কিছু প্রমাণ দেখলাম। তো অভিগত গোলক এর সপক্ষে প্রমাণ কি, এর সপক্ষে প্রমাণটা হচ্ছে কি না ডিস্টেন্স, দূরত্বের মাধ্যমে আমরা বুঝতে পারি। সেটা কিরকম, যখন প্রথমেই যেমন পয়েন্টে লেখা আছে কি নিরক্ষরেখা আর মেরু অঞ্চলের ব্যাস সমান নয়। আচ্ছা ব্যাস জিনিসটা কি আপনারা নিশ্চয়ই এটা জ্যামিতিক অংশে পড়েছেন। তো কি না কোন বৃত্তের ঠিক মাঝ বরাবর যে রেখা বৃত্তকে দুটি সমান ভাগে ভাগ করে সেটা হচ্ছে ব্যাস। তো আমি যদি একটা গোল অংশকে চিন্তা করি এবং সেই গোলের যদি হচ্ছে মানে প্লাস চিহ্নের মতো উপর থেকে নিচে এবং আড়াআড়ি দুদিকে হচ্ছে ব্যাস আঁকি, ব্যাসটা দুদিকে কিন্তু সমান হতে হবে, তবেই সেটাকে কি বলা হয় না গোল বলা হয়, ঠিক। কিন্তু এক্ষেত্রে কি দেখা যাচ্ছে যখন হচ্ছে আড়াআড়ি অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল বরাবর হচ্ছে ব্যাস টানা হচ্ছে তখন তাদের মধ্যে কত ডিস্টেন্স হচ্ছে, সেখানে ডিস্টেন্স হচ্ছে 12,756। আবার যখন কি করা হচ্ছে মেরু অঞ্চলে মানে উত্তর থেকে দক্ষিণ দিকে ব্যাস টানা হচ্ছে তখন সেটা কত হচ্ছে না 12,714। আচ্ছা এখানে মাইল হিসাবেও কিন্তু লেখা আছে, যদি আপনাদের মনে, এগুলো কিন্তু প্রত্যেকটাই শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। মাইল হিসেবে যেগুলো লেখা আছে আপনারা প্লিজ সেগুলো নোট করে নেবেন। এবার দেখুন যেখানে 12,756 নিরক্ষীয় অঞ্চলে সেখানে 12,714 মানে প্রায় 42 কিলোমিটারের তফাৎ কি করে হতে পারে। যদি একটা পৃথিবী যদি পুরোপুরি গোল হয় এবং বৃত্তের সূত্র অনুযায়ী সমস্ত দিক থেকে কিন্তু ব্যাস একই হওয়া উচিত, কিন্তু এক্ষেত্রে ব্যাস উত্তর দক্ষিণ অর্থাৎ মেরু অঞ্চলে আলাদা এবং নিরক্ষীয় অঞ্চলে আলাদা। এটা কোনোভাবে কিন্তু গোলক হিসাবে পৃথিবীকে প্রমাণ করছে না। আবার একটা দিক থেকে কি পৃথিবীর পরিধি, আচ্ছা আমরা তো এটা ব্যাস হিসাবে দেখলাম, এবার পরিধি মানে পুরো পৃথিবী মানে যে ব্যাস যেটা আমরা করছি ওই হিসেবে পৃথিবীর একটা পুরো দিক রাউন্ড ভাবে ঘুরে আসলে সেটা হচ্ছে কিনা পৃথিবীর পরিধি। তো নিরক্ষীয় অঞ্চল বরাবর একবার হচ্ছে রাউন্ড লাগানো হলো, তারপর একবার রাউন্ড লাগানো হলো কি করে না মানে মেরু অঞ্চল পোলার সার্কামফারেন্স, এখান থেকে হচ্ছে একবার রাউন্ড লাগানো হলো মানে মেরু অঞ্চল বরাবর একবার, আর তারপর হচ্ছে কি না নিরক্ষীয় অঞ্চল বরাবর একবার। তো দেখা যাচ্ছে কি নিরক্ষীয় অঞ্চল বরাবর যে পরিধি সেই পরিধি আসছে কত না 40,075, আর সেই জায়গায় যে আমরা যদি হচ্ছে মেরু অঞ্চলে দেখি মেরু অঞ্চলের আসছে কত 40,008। সেম দুটোর মধ্যে ডিফারেন্ট হলো কি করে হতে পারে, যদি পৃথিবী গোল হয় তাহলে সমস্ত দিক থেকে তার পরিধি সমান। আপনি যদি একটা ফুটবল নেন আর সেই ফুটবলের হচ্ছে পরিধি মাপার চেষ্টা করেন বা তার ব্যাস মাপার চেষ্টা করেন দেখবেন সেটা সমস্ত দিক থেকে কিন্তু সমানই হয়, সেটা কিন্তু আলাদা হওয়া উচিত নয়। কিন্তু এখানে কি দেখা যাচ্ছে, এখানে হচ্ছে দেখা যাচ্ছে কি এই যে পরিধি হচ্ছে আলাদা। ঠিক আছে, প্লিজ নাম্বারগুলোকে হচ্ছে নোট করে নেবেন কারণ এগুলো হচ্ছে আপনাদের মানে শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। সেকেন্ড, বস্তুর ওজন নিরক্ষরেখায় কম এবং মেরু অঞ্চলে বেশি। আচ্ছা বস্তুর ওজন নিরক্ষরেখায় কম আর মেরু অঞ্চলে বেশি কেন, এটার কারণ হচ্ছে মানে পৃথিবীর যে কেন্দ্র, যদি হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে হচ্ছে যে অঞ্চলটা কাছে হবে তার সেখানে হচ্ছে মাধ্যাকর্ষণের টান বেশি থাকবে, আর যে অঞ্চলটা দূরে হবে তার মাধ্যাকর্ষণের টানটা কি হবে
না একটু কম হবে? যেমন কি আমরা দেখতে পাচ্ছি এখানে কি এখানে হচ্ছে আপনার মোট যে টোটাল এটা ব্যাস নিরক্ষীয় অঞ্চলে সেটা কি 12,756। তো 12,756 ব্যাস, সেখানে হচ্ছে মাধ্যাকর্ষণের, যদি আপনি এটাকে ব্যাসার্ধ হিসেবে হিসাব করেন, তো সেখানে মাধ্যাকর্ষণের টান অবশ্যই কি হবে না কম হবে, কারণ দূরত্বটা পৃথিবীর যে ভূপৃষ্ঠের দূরত্বটা কি না পৃথিবীর কেন্দ্রের থেকে দূরে। কিন্তু আপনি যদি এটাকে মেরু হিসাবে দেখেন, মেরু হিসাবে কি না ব্যাসার্ধ হিসাব করলে পৃথিবী যে ভূপৃষ্ঠ মেরু অঞ্চলের আর কেন্দ্রের মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে কম, তাই সেখানে কি না মাধ্যাকর্ষণের টান হচ্ছে বেশি, আর যার কারণে সেখানে কি না যে কোনো বস্তুর ওজন হচ্ছে কিন্তু বেড়ে যায়। এর মানে বস্তুর ওজন বাড়া আর কমা এটাও কিসের উপর হচ্ছে নির্ভর করছে? অভিগত গোলক। এবং এটাও প্রমাণ করছে কি পৃথিবী হচ্ছে গোল নয় বরং অভিগত গোলক, অর্থাৎ কমলা লেবুর মতো। আবার কি না দ্রাঘিমা রেখা এবং অক্ষরেখার মধ্যে দূরত্ব। আচ্ছা, দ্রাঘিমা রেখা অক্ষরেখার মধ্যে দূরত্ব এটা শুধু এইটুকু মনে রাখুন কি যদি পৃথিবী গোল হয় আর আমাদের অক্ষরেখাগুলো সেগুলো আমরা জানি কি সমান্তরালে পর 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 সাজানো থাকে। যদি পৃথিবী গোল হতো তাহলে প্রত্যেকটা সমান্তরালে নির্দিষ্ট দূরত্বতেই কিন্তু এত ডিগ্রি বাড়ছে, মানে ধরুন 100 কিলোমিটারে 1 ডিগ্রি বাড়ছে, 200 কিলোমিটারে 2 ডিগ্রি বাড়ছে, এরকম হওয়া উচিত ছিল। কিন্তু পর 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 প্লাস ডিস্টেন্সটাও, মানে একটা অক্ষরেখার যে হচ্ছে মানে মূল পরিধি সেটাও কিন্তু হচ্ছে একটা নির্দিষ্ট মানে সূত্র অনুসারে চলা উচিত ছিল। কিন্তু এক সময় দেখা যাচ্ছে কি প্রথম অক্ষরেখা থেকে দ্বিতীয় অক্ষরের দূরত্ব এবং প্রথম অক্ষরেখা অনুসারে দ্বিতীয় অক্ষরেখার যে পরিধি দুটো কিন্তু আলাদা হচ্ছে। তখন কি বোঝা গেছিল না কি পৃথিবী গোলক নয়, পৃথিবী হচ্ছে অভিগত গোলক। এই যে অক্ষরেখা দ্রাঘিমা রেখার বিষয়টা, এটা হচ্ছে আমরা পরে যখন হচ্ছে জিপিএস এর বিষয়ে পড়বো সেইখানে আরো হচ্ছে ভালোভাবে বুঝবো। আপাতত এইটুকু জেনে রাখো কি দ্রাঘিমা রেখা এবং অক্ষরেখার মধ্যেকার দূরত্ব এটাও কিন্তু হচ্ছে পৃথিবীর অভিগত গোলক হওয়ার একটা বিশাল বড় প্রমাণ। ঠিক আছে, তো আজকের জন্যই হচ্ছে ক্লাসটাকে আমরা এখানেই শেষ করতে চলেছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ কি আপনারা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগের সাথে শুনেছেন, এবং আশা করছি কি আমি আজকে ক্লাসের মাধ্যমে আপনাকে ছোট ছোট কিছু হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার যেগুলো হচ্ছে আপনাদের ইম্পর্টেন্ট সেগুলোকে নোট করাতে পেরেছি। মনে রাখবেন কি আমাদের হচ্ছে এই যে গ্রহরূপে পৃথিবী হচ্ছে যেহেতু সেই গ্রহ যেখানে আমরা থাকছি, সুতরাং এর বিষয়ে আমাদের জানা উচিত। তো আমরা হচ্ছে সব থেকে বেসিক লেভেল আকার থেকে শুরু করেছি। ভিডিওটা ভালো লাগলে একবার হচ্ছে লাইক করে দেবেন, এবং তারই সাথে হচ্ছে প্লিজ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলোকে আমাকে জানাবেন যাতে আমি সেগুলোর উত্তর দিতে পারি। আপনাদেরকে অনেক ধন্যবাদ এটা শেষ পর্যন্ত দেখার জন্য। শেষ করছি।